শুধুমাত্র আমাদের বাড়ি নয়, বলতে পারেন এটা আমাদের গ্রামের ঐতিহ্য। যদি কখনো কোনো মেয়ের বিয়ে হয় তাহলে সে জামাই হেঁটে শ্বশুরবাড়িতে প্রবেশ করে না। অর্থাৎ বিয়ের দিন ওইখানে যে শালারা থাকবে বা দাদারা থাকবে, যারাই থাকুক, ভাইয়েরা থাকুক, তারা সেই নতুন জামাইকে কোলে করে তারপরে বাড়িতে নিয়ে আসে। এমনকি গেট পর্যন্ত অন্তত নিয়ে আসবে। এটা আমাদের এলাকার বা আমাদের বাড়িরও এটা একটা রিচুয়াল। তো সেই রকমই আমার ভাই এবং ভাইয়ের বন্ধুরা সবাই মিলে কোলে নিয়েছে। আসলে প্রথমে দেখে আমিও ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল যদি পড়ে যাই। যদিও আমি ভিডিওতে দেখেছি, কারণ বর চলে এসেছিল তারও প্রায় 2 ঘন্টা পরে আমি বাড়িতে এসেছি। কারণ আমার পার্লারে যেতে যেতে দেরি হয়ে যায়, এটা আমি আর একটা ভিডিওতে বলেছিলাম। এই কারণে আমার বর আসার পরে বর বসেছিল অনেকক্ষণ। আর যেহেতু ওই সময় দেশের অবস্থা ভালো ছিল না, তাই ওরা আবার বিকালের দিকেই রওনা দিয়েছিল, মানে সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছে। এই জন্য ওরা অনেকক্ষণ ঘুরেছে ফিরেছে, খাওয়া দাওয়া করেছে, তারপরে বিয়েতে বসেছে। আর প্রথমে মা এখানে বরণ করে, তারপরে মা মিষ্টি মুখ করায়, তারপরে মুখ ধুয়ে দেয়। এক এক করে ওখানে যারা ছিল গুরুজনরা সবাই মিলে রিচুয়ালটা করে। তবে আজকে খুবই একটা সুন্দর একটা গল্প বলবো, যদিও গল্পের পিছনে অনেক করুণ একটা কাহিনী আছে। আমার সেজো কাকা, অর্থাৎ আমার আর একটা কাকা ছিল, যেই কাকা আমাকে তার মেয়ের মতো করে মানুষ করেছিল। অর্থাৎ আমার যে নামটা আলপনা, সেই নামটাও কাকার দেওয়াই ছিল। তো সেই নামটার পরেই আমাকে ছোটোবেলা থেকেই, আমার মনে হয় 2 থেকে 3 বছর বয়স হবে, সেই সময়টাতে কাকা অ্যাক্সিডেন্ট করে। এবং সে যেদিন অ্যাক্সিডেন্ট করে সেদিন আমাদের বাড়ির এই যে রাস্তাটায় বরণ করা হচ্ছে, গেট করা, এই রাস্তাটা জুড়ে পুরো রাস্তা দিয়ে পাতাবাহারের গাছ লাগিয়েছিল। আর পুরো গাছ লাগিয়ে সে বলেছিল, আমার মেয়ের জামাই যখন আসবে এই রাস্তা দিয়ে, তখন রাস্তার 2 পাশ দিয়ে ফুল ছিটানো হবে। আমার মেয়ের আমার জামাই বড় একটা গাড়ি করে আসবে, আর সবাই এখানে মিলে আমার জামাইকে বরণ করবে। তো সে যে কথাগুলো বলেছিল, যদিও আমার মনে নেই, কারণ আমি অনেক ছোট ছিলাম, কিন্তু আমার বাড়ির সবার মনে ছিল এবং তারা আমাকে সেই গল্পটা করেছিল। আর আমারও সেটা মাথায় ছিল। তো আমি আমার বাড়িতে একটাই রিকোয়েস্ট করেছিলাম যে আমার কাকা যেটা বলেছে সেটা যেন পূরণ হয় এবং রাস্তার 2 পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে যেন ফুল ছিটানো হয়, ঠিক যেভাবে আমার কাকা চেয়েছিল সেভাবেই যেন হয়। ইভেন আমাদের বাড়িতে আজ পর্যন্ত কোনো পাতাবাহারের গাছ লাগাতে দেওয়া হয় না, কারণ আমার কাকা যেদিন ওই গাছগুলো লাগিয়েছিল এবং সেই দিনই কাকা অ্যাক্সিডেন্ট করেছিল। আর তার প্রায় 1 সপ্তাহ মতো পরে কাকা দেহ রাখে। আর আমার ঠিক করে মনেও নেই, কিন্তু আমার সাথে তার এত স্মৃতি, এবং আমি যেখানে যাই যা করি সবাই শুধুমাত্র বলে যে তুই তো তোর কাকার মেয়ে ছিলে। আর রাজকন্যা করে নাকি আমাকে রাখতো। কাকা কলেজে যেত বা যেখানে যেত বন্ধুদের সাথে আমাকে সাথে করে নিয়ে যেত, পরীর মতো বলে ড্রেস পরাতো, সাজাতো। তো এই সব বিষয়গুলো শুনে শুনে মানে আমি যে ভালোবাসাটা সেটা আসলে ফিল করতে পারি। শুধুমাত্র কাকার কিছু ছবি আছে ঘরে, যেগুলো দেখে আমি চেহারাটা মানে তার মনে রেখেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার চেহারা কিন্তু একদমই মনে নেই। তো এখানে দিদারা খুব মজা করছে। ওখানে মুন ভাই আসছিল, ওইটা আমার পতিদেবের বন্ধু, মানে খুবই ক্লোজ ফ্রেন্ড। আমার তো মাঝে মাঝে জেলাস হয় তাদের মানে ফ্রেন্ডশিপ দেখে, কারণ এত পরিমাণে তাদের ফ্রেন্ডশিপ, মনে হয় যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম একটা তাদের বন্ধুত্ব। তো এদের দুইজনকে দেখে আমার পুরো মানে জেলাস হয় যে এরা এত ভালো বন্ধুত্ব আমি আগে কখনো কাউকে দেখিনি। তো এইখানে আমার দিদা আশীর্বাদ করছিল। আর আমার দিদার বলতে গেলে তার মুখ কেউ দেখতে পারে না, আর জামাই বাড়ি এসে সে কখনোই ঘুমটা খুলে না। আজকে তো একটু ঘুমটা খুলেছে। আমরা ছোটোবেলা থেকেই দেখি যে সে সবসময় জামাই বাড়ি আসলে বাজার করে নিয়ে আসে, অর্থাৎ সে কখনো জামাইয়ের বাড়ির খাবার খায় না। আমাদের এদিকে কিন্তু মেয়ের বরকে জামাই বলা হয়, আর আমি দেখেছি ঢাকার এদিকে নিজের বরকে জামাই বলা হয়। আমি জানি না কেন এরকম প্রচলন। আসল যে সম্পর্ক সেটা কিন্তু মানুষের মেয়ের বরকেই যারা নতুন জামাই হয় তাদেরকেই জামাই বলে। তো এই যে রাস্তার 2 পাশ দিয়ে, রাস্তার উপর দিয়ে বা মানে জুনি বাল্ব যেগুলো বলে ওইগুলো দেওয়া হয়েছিল, প্লাস সাজানো হয়েছিল, মানে সব কিছু রেডি করা হয়েছিল ঠিক আমিও যেভাবে বলেছিলাম। যদিও আমি ছিলাম না, আমি ভাবছিলাম যে কীভাবে জামাই বরণ হলো আমি দেখতে পারলাম না বা জানিও না, কিন্তু আমার কাকি, আমার দিদি, আমার মা সবাই মিলে সেটা খুব সুন্দর করে দেখি অ্যারেঞ্জ করেছে। তো আমার জিনিসটা খুবই ভালো লেগেছিল। তারপরে তাকে স্টেজে বসিয়ে দিল। সে কিন্তু আমাকে মানে এতবার ফোন দিয়েছে, লাস্টে আমার পার্লারের লোক আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে, বলে এতবার ফোন দিচ্ছে, এত কথা বললে সাজাবো কখন। মানে সে চলে এসেছে, আমি আসছি না কেন, সে একটা টেনশনে ছিল। তারপরে আমি বলেছি সে যে আসবো, সমস্যা নেই, টাইম মতো আমি চলে আসবো। আর এদিকে আমাদের এইটা সম্প্রদান মণ্ডপ। আমাদের যা বিয়েটা হয় বৈদিক মতে সেখানে 3টা মণ্ডপ হয়। তো একটা থাকে সম্প্রদান মণ্ডপ, একটা থাকে মালা বদলের মণ্ডপ বা যেটাকে বলে কুঞ্জ, আর একটা থাকে যেটা যজ্ঞ করা হয় বা যেখানেই সিঁদুর দান করা হয়। তো এটা সম্প্রদান মণ্ডপ, অর্থাৎ এখানে যে ঘটের উপরে হাত রেখে আমার কাকাই সম্প্রদান করে, প্লাস সব কিছু সাজিয়ে রাখা হয়েছে।
আর ধন্যবাদ দেব আমাদের যে পুরোহিত ছিল এবং সাথে যে প্রভু ছিল অর্থাৎ সংকীর্তন প্রভু এবং জগৎমণি প্রভুকে। ওনারা দুইজনে মিলে এত সুন্দর করে সাজিয়েছিলেন, কারণ আমাদের অত্র এলাকায় এরকম ইস্কনের বিয়ে কখনো হয়নি। তো এই বিয়েটা দেখে সবাই অভিভূত হয়ে গেছে এবং সবাই অনেক প্রশংসা করেছে। আর তারা এত সুন্দর করে পুরো মণ্ডপগুলো মানে হাতের কাজ দ্বারা সাজিয়েছে, যেটা আমি দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। আমি তো মানে জাস্ট যখন সেজেগুজে এসেছি তখন রেডি দেখেছি, এর আগে তো এরকম রেডি অবস্থায় দেখিনি। আর আমাদের যজ্ঞবেদীটা অনেকেই দেখে বলছিলেন যে মাতাজি আপনার মনে হচ্ছে মহাভারতের দ্রৌপদী আর অর্জুনের বিয়ে হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে মহাভারতের মতো করেই এত বড় যজ্ঞবেদী করা হয়েছে, যেটা ওই প্রভুও বারবার বলছিল যে আমার জীবনে আমি এত বড় যজ্ঞবেদী বা এত সুন্দর আমার হাতে কখনো হয়নি, অর্থাৎ তোমার জগন্নাথের আশীর্বাদ আছে। আর যেদিন প্রভু হচ্ছে আমাদের বাড়িতে আসে ওই দিনই আমার ঠাকুর ঘরে মানে জগন্নাথকে দেখে বলছে এটা তো পুরীর জগন্নাথ, তুমি এই জগন্নাথ কোথায় পেলে? মনে হচ্ছে যেন সাক্ষাৎ পুরীর জগন্নাথ তোমার ঘরে বসে আছে। তা আমি তখন প্রভুকে বললাম যে আমি নিয়ে এসেছি। ইভেন আমাদের বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ, তারপরে হচ্ছে আমার সিঁদুর দান, আমার সম্প্রদান, তারপরে আমার মালা বদল, প্রত্যেকটা বিষয়ে জগন্নাথ উপস্থিত ছিল এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে সাক্ষী করে কিন্তু বিয়ে হয়েছে। এটা হচ্ছে আমাদের কুঞ্জ বলে, যেটাই হচ্ছে মালা বদল হয়। তো এখানে 7টা প্রদীপ সব কিছু রেডি করে রাখা হয়েছে, আর এটাই হচ্ছে সিঁদুর দান এবং যজ্ঞের স্থানটা। তো আমি এটা সুন্দর করে সাজাতে বলেছিলাম, কারণ এখানে যেহেতু সিঁদুর দান হবে তাই আমি বলেছিলাম এই জায়গাটা যেন সবচেয়ে বেস্ট হয়। অর্থাৎ যতগুলো কুঞ্জ হয়েছিল বা মণ্ডপ হয়েছিল তার ভিতরে এটাই ছিল সবচেয়ে সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকটাই কিন্তু আমার কাকা চেষ্টা করেছে ডেকোরেশন আমি সাথে থাকে দাঁড়িয়ে মানে এই ডিটেলসগুলো বলে বলে দিয়ে, কারণ গ্রামের বিয়েগুলোতে আসলে এরকম পাওয়াটা খুবই দুষ্কর। শহরে এগুলো খুবই মানে কমন, কারণ শহরের বিয়েগুলোতে এগুলো রেডিমেড পাওয়া যায়। গ্রামে এরকম ডেকোরেশন থেকে শুরু করে প্রতিটা বিষয় অনেক মানে কঠিন ছিল পাওয়া। তারপরেও আমাদের এই ডেকোরেশন ছিল ঝিনাইদহ থেকে, ক্যামেরাও ছিল ঝিনাইদহ থেকে, এবং আমাদের ক্যামেরাম্যানও যথেষ্ট ভালো ছিল ভাইয়েরা, তারা মানে যতটা পারা যায় সুন্দরভাবে প্রতিটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, তার সাথেও কিছুটা ভিডিও করা হয়েছে, যদিও তিনি একটু অন্যরকম মানুষ, সবসময় মানে তিনি আলাদা রকমভাবে থাকতে পছন্দ করে, ক্যামেরার সামনে কখনোই আসে না। তো সেদিন যাই হোক এসেছিল। আর এই হচ্ছে আমার জান, দুইজন জান একসাথে বসে আছে এবং দুইজনই বর সেজেছে। তো সে নিদবর সেজেছে আর সে বর। এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, তিনি হচ্ছেন নোয়াখালী পলিটেকনিকের প্রিন্সিপাল, আর পাশে হচ্ছে আমার শ্বশুর। আর এখানে হচ্ছে আমার ভাসুর, লাল যে শার্ট পরা এটা হচ্ছে আমার ভাসুর ছিল, পাশে একজন কাকা শ্বশুর ছিল আর আমার পতিদেবের বন্ধু, এটা হচ্ছে আমার পিসি শ্বশুর ছিল, আর এখানে পিসি ছিল। তো সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে বরের যে আগমন ছিল অর্থাৎ জামাই বরণ ছিল, এই পুরো বিষয়টা আমি তুলে ধরেছি। আর আমার বিয়ের যে মণ্ডপ ছিল এগুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, অনেকেই জিজ্ঞেস করেছিলেন ইস্কনের বিয়ে কিভাবে হয়, তো পুরো বিষয়টা তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি এই যে জামাই কিন্তু বসে গেছে বিয়েতে, আমি তারও অনেকটা পরে কিন্তু এসেছিলাম, মানে যখন সব কিছু ওর শেষ হয়ে গেছে ওর কার্যক্রম তখন আমি এসেছি। তো যাই হোক কেমন লাগলো জানাবেন, আর সবাই আশীর্বাদ করবেন।